সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল, কাশিমপুর, গাজীপুর। এবং আজকের এই ঈদের বিশেষ এপিসোড ঈদ আনন্দে সুরক্ষায় প্রতিদিনে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। পবিত্র ঈদ, চারদিকে ঈদের আনন্দ চলছে। সবাই দীর্ঘ সিয়াম সাধনার পর ঈদকে উপভোগ করছেন, আনন্দে কাটাচ্ছেন। এবং এই আনন্দের সাথে বিশাল একটি অংশ রয়েছে আমাদের, প্রায় 50 ভাগের বেশি রয়েছে আমাদের নারীরা। তারা কেমন আছে? তাদের স্বাস্থ্য, যে নারী স্বাস্থ্যের কথা আমরা বলে থাকি, তার বড় একটি অংশ জুড়ে রয়েছে তাদের নারী স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য। সে ব্যাপারটি কিন্তু বরাবরের মতোই কিন্তু জাতীয়ভাবে কিন্তু আসলে পুরোপুরি জায়গাটি পায়নি। এবং এখন পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি আমরা চিন্তা করি, অনেকেই ন্যূনতম স্বাস্থ্য সেবাটি কিন্তু অনেকেই বঞ্চিত রয়েছেন। সেই নারী স্বাস্থ্যের কথা আজকে ঈদের আনন্দের সাথে আমরা ভাগ করে নেব। তারা কেমন আছেন, তাদের এই স্বাস্থ্যকে কিভাবে আরও সুসংহত করা যায়, ঈদের আনন্দের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়, সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের এই ঈদ আনন্দ উৎসবে আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার সায়েবা আক্তার, সাবেক সভাপতি ওজিএসবি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অবস্টেটিক ফিস্টুলা সার্জনস এবং 21 পদকপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডাক্তার সায়েবা আক্তার। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন এই প্রজন্মের একজন প্রতিভাময়ী গাইনোকোলজিস্ট ডাক্তার মোর্শেদা পারভিন, প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, কেপিজি স্পেশালাইজড হসপিটাল, কাশিমপুর, গাজীপুর। ডাক্তার মোর্শেদা, ঈদ মোবারক এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক ভাই আপনাকে এবং সবাইকে শুভেচ্ছা ঈদের। সত্যিকার অর্থে আমি শুরুতেই ঈদের আনন্দে ভাগাভাগি করতে চাই ম্যাডামের সাথে। প্রফেসর ডাক্তার সায়েবা আক্তার, আপনার আজকে অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমাদের ঈদের আনন্দ আরও অনেক গুণ বেড়ে গেল। কারণ আপনার কাছ থেকে আমরা একটি চলমান যে আমরা ধারাবাহিকতা, বিশেষ করে বাংলাদেশের নারী স্বাস্থ্য সেবার যে চলমান প্রক্রিয়াটি, এটির সাথে সবসময় আপনি সম্পৃক্ত ছিলেন। এবং সম্প্রতি যে হেলথ রিফর্ম বা স্বাস্থ্য যে সংস্কার যে বিষয়টি রয়েছিল, তার সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন। ঈদ দিয়ে শুরু করি, যে একেবারেই ছোটবেলার ঈদ কেমন কাটতো, কোথায় কাটতো আপনার? আমি আসলে আমার স্মৃতিতে যতটুকু আছে সেটা হলো, আমার আব্বা ছিলেন কুরুটিয়া সাদত কলেজের প্রফেসর। ওই কলেজ ক্যাম্পাসেই কিন্তু বেশিরভাগ সময় ঈদ আমাদের ওইখানেই কাটতো। এবং ঈদটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় ছিল। আজকালকার ছেলে মেয়ে যেমন ঈদে 4টা-5টা জামা কিনে, আমাদের কিন্তু সেটা ছিল না, একটাই জামা ছিল। এবং সেটা কাউকে দেখানো হতো না, দেখানো যাবে না। আগে লুকিয়ে রাখতাম, ঈদের দিন বের করতে হবে। হ্যাঁ, এবং সেইটা একটা জামা পেয়ে আমরা যে কি পরিমাণ আনন্দিত হতাম, এবং কিভাবে সে আনন্দ, ঈদের খাওয়া দাওয়া সব কিছু মিলে প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ করা একটা অপরিসীম আনন্দ ছিল। আসলে এটি কিন্তু এখনো স্মৃতিতে মানে ভাসমান, মানে এখনো আপনার নিশ্চয়ই প্রতি ঈদে মনে হয় যে আমি এখন ওইটা মানে অনুভব করতে পারি যে সেই আনন্দটা আমার কেমন ছিল সেটি। এবং এই যে এখন যে আসলে প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারপরে তাদের পরবর্তী প্রজন্ম অনেকে চলে এসেছে। তো এই যে ঈদের একটা পার্থক্য আপনি কি নোটিস করেন কখনো, যে আসলে তাদের ঈদটি কেমন ছিল বা কেমন যায়, বা এক্ষেত্রে আপনি কি করেন? অনেকটা পার্থক্য। আমরা ঈদের দিন খুব ভোরে উঠে যেতাম, সকালে উঠে গোসল করতাম, তারপর রেডি হতাম, এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি। এখনকার বাচ্চারা সকালে ঘুমিয়েই থাকে। যদিও কাপড় তারা 4-5 সেট কাপড় কিনলো, কিন্তু সকালের ওই ঈদের আনন্দ ওঠানো যায় না। তারপর কোথাও যেতে বললে না, কোথাও যেতে ইচ্ছে করছে না, যায় কোথায়? রেস্টুরেন্ট, বন্ধু বান্ধবের সাথে দেখা, কোথাও রেস্টুরেন্ট, বাড়িতে না, রেস্টুরেন্ট। হ্যাঁ, আমার কাছে এটা কিন্তু ভালো লাগে না, সত্য কথা বলতে। একদমই সুন্দর করে বলেছেন। আমি এই যে প্রজন্মের পরিবর্তন যারা আসছেন, ডাক্তার মোর্শেদা পারভিন, আপনি তো মাঝামাঝি একটা প্রজন্মের মধ্যে আছেন। আপনার ছোটবেলার ঈদের কথা মনে আছে কিনা? ধন্যবাদ ভাই আপনাকে। ঈদের আনন্দটা আসলে ছোটবেলায় যেই পরিমাণ পেয়েছি, এখনও ওই এক্সাইটমেন্টগুলো, ওই আনন্দগুলো মানে মাথার মধ্যে কাজ করতে থাকে। বাট যেহেতু বাচ্চা, সংসার সব কিছু মিলে, আর ম্যাডাম যেটা বললেন যে ছোটোবেলায় আমাদেরও মানে ম্যাডামদের, যদিও আমরা অনেক জুনিয়র, তারপরেও ওই 1-2টা জামার মধ্যে আমাদের সীমাবদ্ধতা ছিল। বাট আমরা ওই সময়টায় যতখানি এনজয় করেছি, এখনকার বাচ্চারা সেটাও যেমন এনজয় করে না, আবার আমরাও ফিল করি যে আমরাও ঠিক ওদেরকে এনজয়মেন্টটা দিতে পারছি না। জামা কাপড় দিচ্ছি হয়তো, কিন্তু
পরিবেশ দিতে পারছি না, আমার কাছে তাই মনে সেটাই, হয়। টিউনড হতে পারছেন Tuned তাদের হতে সাথে। পারছি না তাদের সাথে। এবার আমি আসছি প্রফেসর ডক্টর সাহেব আক্তার আপনার কাছে, যে বাংলাদেশের দীর্ঘ সময় নারী স্বাস্থ্যের সেবার সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন এবং আপনি ভিন্নধর্মী চিন্তা করেছেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা, যারা সুবিধা বঞ্চিত নারীরা রয়েছে, তাদের স্বাস্থ্যসেবাটিকে কিভাবে উন্নত করা যায়। এবং আপনার একটি অনন্য, আমি বলবো যে আবিষ্কার হচ্ছে সাইবাস মেথড। এবং তার আগে আমি জানতে চাই যে আপনার এই ভিন্নধর্মী চিন্তাটি কিভাবে এলো, যে অন্যদের সবাইকে নিয়ে মূল ট্র্যাক থেকে বেরিয়ে তাদেরকে নিয়ে চিন্তা করার বিষয়টি। আসলে এটা কিন্তু বেরোয় না। আমি আমার প্রফেশনে প্রথম থেকে যখন কাজ করি, ধরেন আমি ট্রেনিং করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে, পরবর্তীতে ঢাকা মেডিকেল, বরিশাল, ময়মনসিংহ, সব জায়গায় কিন্তু আমাদের রুগীগুলো খারাপ ছিল। তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী। আর আমাদের সময় প্রাইভেট প্র্যাকটিসটা আমাকে অনেক দিন পর্যন্ত কোনো আকর্ষণ করতে পারেনি। আমি যখন ওই রুগীগুলোকে দেখতাম যে ওরা এত অসহায়, মানে একটা হলো তাদের অসহায়তার মধ্যে আমি সবচেয়ে বড় হলো তাদের অজ্ঞতা, আরেকটা হলো তাদের আর্থিক দুর্বলতা। এই দুটার কারণে কিন্তু তারা স্বাস্থ্যসেবা যতটুকু সরকারি আছে সেটাও সঠিক সময়ে তারা নিতে পারে না। অনেক সময় তারা আসে, অনেক দেরি করে আসে বাড়িতে। যেমন আমি ডেলিভারির কথা বলি, ডেলিভারির সময় প্রথম থেকে যদি হাসপাতালে আসে তাহলে কিন্তু অনেক ধরনের জটিলতা, মৃত্যু এবং দীর্ঘমেয়াদী যে ভোগান্তি মায়েদের, দুটাই কিন্তু অনেকটা কমিয়ে আনা সম্ভব। কিন্তু আমাদের মায়েরা এবং যে সমস্ত পরিবার থেকে তারা আসে, তাদের সচেতনতার অভাবে তারা অনেক সময় অনেক দেরি করে আসে এবং এই দেরি করে আসার কারণে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। একেবারেই সেটাই বলছি। একেবারেই যেমন আপনি বলছিলেন যে আমাদের মায়েদের মৃত্যুর কথা যদি বলি, আমরা জানি 1 নাম্বার কারণ হলো প্রসবজনিত রক্তক্ষরণ। যদি হাসপাতালে ডেলিভারি হয় তখন কিন্তু সমস্ত ব্যবস্থা আমাদের হাতের কাছে, তাৎক্ষণিকভাবে কিন্তু রুগীটার জীবন রক্ষার জন্য আমরা সব কিছু করতে পারি। কিন্তু যখন বাড়িতে হয়, প্রথম কথা ওইটা যে বেশি রক্তক্ষরণ হচ্ছে ওটাই তারা বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন এত দেরিতে নিয়ে আসে যে অনেক সময় তাদের জীবন রক্ষা করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় তার হাসপাতালে এসেই তারা মৃত্যুবরণ করে। এবং যারা অনেক বেশি সময় থাকে এই দীর্ঘমেয়াদী বিভিন্ন রকম জটিলতায় ভুগে, তার মধ্যে একটা সবচেয়ে মারাত্মক যেটা আপনারা জানেন, প্রসবজনিত ফিস্টুলার কারণে। আপনি চিন্তা করতে পারেন আমাদের শরীরে কখনো যদি একটু প্রস্রাব বা পায়খানার ছিটে আসে কি পরিমাণ খারাপ লাগে আমাদের। আর ওই মহিলাগুলো তাদের এই জটিলতার কারণে সারা দিন রাত প্রস্রাব পায়খানা ঝরছে, তাদের চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, স্বামী ছেড়ে চলে যাচ্ছে, সমাজ ছেড়ে চলে যাচ্ছে, একমাত্র বাবা মা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনরা কিন্তু তাদেরকে দেখলে দূর দূর করে। এটা একটা কেমন জীবন, অথচ সঠিক সময় তারা আসলে এই জিনিসটা আমরা প্রতিরোধ করতে পারি। একেবারেই আমরা এই প্রসঙ্গটিতে আসবো আপনার কাছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনি কথা বলেছেন। ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা যেটি বা প্রসবজনিত যে ফিস্টুলাটি রয়েছে সে বিষয়ে আপনি অনেক কাজ করেছেন এবং করছেন। তার আগে ডাক্তার মোর্শেদা পারভীন আপনার কাছে একটু আসতে চাই। বিশেষ করে বন্ধ্যাত্ব আরেকটি নারী সমস্যার একটি প্রধান কারণ, এবং সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি যে এই বন্ধ্যাত্ব প্রাইমারি বা সেকেন্ডারি ইনফার্টিলিটি আগের চেয়ে অনেক গুণ বেড়েছে বা বেড়ে যাচ্ছে। এর পেছনে প্রধান কারণগুলো কি মনে করেন আপনি? আমাদের দেশে যদিও বলে যে ফার্টাইল ল্যান্ড, কিন্তু আসলে আমাদের দেশে এখন পৃথিবীর মধ্যে দেখা যায় যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশেও কিন্তু আরবানাইজেশন বাড়ছে, আমাদের শিল্প বাড়ছে। সো এগুলোর জন্য যেটা হচ্ছে, শিল্প এরিয়াতে যেহেতু আমি কাজ করি, ওদের মধ্যে বন্ধ্যাত্বের সংখ্যাটাও অনেক বাড়ছে। এটা একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কজ তো আছেই, সাথে হচ্ছে জেনেটিক কিছু কজ থাকে, কিছু মেল ফিমেল বোথ কজ থাকে। সো এই জিনিসগুলো প্লাস হচ্ছে আমাদের হেলথ ইস্যুসগুলো তো আছেই, হাইজিন, হেলথ ইস্যুস সব কিছু মিলে আসলে এই জায়গাটায় আসলে অনেক বেশি নাম্বার বাড়ছে, দিন দিন সংখ্যা বাড়ছে, আমাদের সংখ্যাটি বাড়ছে। আমরা আসবো, তার আগে আমরা ম্যাডামের কাছে একটু ঈদের গল্প শুনে আসি। তো এখন ঈদের দিনগুলো কিভাবে আসলে মানে কাটে, বা রান্না বান্না এখনো কি করেন? হ্যাঁ, রান্না বান্না এখন আর তেমন করি না,
ঈদের দিনগুলো এখন তো আমার ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে। এইবার ঈদে যেমন আমার 2 মেয়ে এসেছে বাইরে থেকে, বাহ। নাতি নাতনিরা এসেছে, সেই দিক থেকে কিন্তু এটা আবার অন্যরকম একটা আনন্দ। আচ্ছা, ওদেরকে নিয়ে ঈদ করাটা এটা একটা অন্যরকম আনন্দ, ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে এখন এই যে অনেক ব্যস্ত সময়ের মধ্যে এই যে ঈদের দিনটি বিশেষ করে পরিবারকে নিয়ে একান্তভাবে কাটাচ্ছেন এবং সময় দিচ্ছেন, এটিকে আসলে আপনার কাছে আলাদাভাবে কোনো কিছু তাৎপর্যপূর্ণ মনে হয় যে অন্যান্য ঈদের সঙ্গে? তা তো অবশ্যই, যখন ঈদ সব ঈদেই আনন্দ, কিন্তু যখন আমার ছেলেমেয়েরা আসে, নাতি নাতনিরা আসে, সেই ঈদটা একটা অন্য ধরনের, একটা বিশেষ আনন্দের সময় হয়। তা তো অবশ্যই। আমরা আসবো আপনার কাছে, তার আগে আমি মোর্শেদা আপনার কাছে একটু আসতে চাই যে ঈদের কেনাকাটা, শপিং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটিকে কিভাবে প্ল্যান করেন, বাচ্চাদের, নিজেদের সবকিছু? মানে অ্যাজ এ ডক্টর আমাদের আসলে প্ল্যানিং করার সময়টা কম হয়, তার উপরে আমরা যেহেতু গাইনি বা হচ্ছে গাইনি ডক্টর, আমাদের সবসময় একটা তারা, একটা ইমার্জেন্সি মানে মাথার মধ্যে কাজ করতে থাকে। যদিও হচ্ছে বাচ্চাদের জিনিসগুলোকে চেষ্টা করি সবসময় প্রায়োরিটি দেওয়ার জন্য, সাথে আমি সবসময় জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। সো আমার মানে শ্বশুর নেই, বাট শাশুড়ি, ওনার কথা, আমার নিজের মা আছেন, তার কথা, এদের কথাটা মাথায় রেখে তারপর প্ল্যান, মানে একদম ঈদের আগের দিন হয়তো দেখা যাচ্ছে যে নিজের জন্য কিছু একটা কিনে আনলাম, সেটা হয়তো বানানো হলো না, বা একদম রেডি ড্রেস, এরকম করেই আসলে এভাবে চলে। প্রফেসর ডক্টর সাহেবা আক্তার আপনার কাছে আসি। হ্যাঁ, বলুন। আমার ইচ্ছা আবার আরো বেশি ব্যাপক হয়ে গেছে। এখন আমার অনেক ছাত্রছাত্রীরা আছে, বিশাল একটি ডাক্তাররা আছে, পরিবার। আমার মামস ইনস্টিটিউটের, তো জানো তো বোধহয়, আমি ফিস্টুলা নিয়ে একটা মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উমেন্স হেলথ, এটা 2012 থেকে কাজ করে আসছে। তো ওইখানকার রুগীরা প্রতিদিন আমাদের রুগীদের জন্য কাপড় কিনতে হয়, আমাদের স্টাফদের জন্য কিনতে হয়, স্টুডেন্ট আছে অনেক, প্রিয় স্টুডেন্টরা, আর পরিবারের সদস্য তো আস্তে আস্তে বড় হচ্ছে, নিজের পরিবার, তারপর ছাত্রছাত্রী সব মিলিয়ে বিশাল বড়, মানে একটা বিশ্ব সংসারই একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে এখন। এখন ধরো বাজারে গিয়ে অত কেনাকাটা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয় না, কিন্তু আমাদের স্টুডেন্টরাই, আমাদের ডাক্তাররাই সাহায্য করেন। আমরা আপনার জীবনের গল্প শুনতে চাই, বিশেষ করে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি নোটিস করলেন, বিশেষ করে সাইভাস মেথড অথবা ইউটেরাইন বেলুন টেম্পোনেট, যে জিনিসটা আপনি প্রথম ইন্ট্রোডিউস করলেন বাংলাদেশে এবং সমগ্র বিশ্বে আমরা বলতে পারি, সেটি আসলে কিভাবে চিন্তা করেছেন, কেন আসলে আসলো আপনার মাথায়, সংক্ষেপে আমরা আসলে আমি যে বললাম না, ট্রেনিং করছিলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তখন থেকেই মানে অন্যান্য আমরা ডাক্তার, রুগীরা আমাদের কাছে অসুস্থ হয়ে আসে, কাউকে আমরা চিকিৎসা করতে পারি, ভালো হয়ে বাড়ি যায়, কোনো রুগী, সে যেহেতু রুগী, মারাও যায়। কিন্তু আমার এই যে প্রসব পরবর্তী রক্তক্ষরণ, মাটা কিন্তু সুস্থ একজন মহিলা, ভালো ছিল, অনেক আশা নিয়ে, পরিবার তার নিজের আশা নিয়ে আসে যে তাই বাচ্চা হবে এবং বাচ্চা নিয়ে সুস্থ মা সুস্থ বাচ্চা ফেরত যাবে। এই সুস্থ মানুষটা হেঁটে হেঁটে আমাদের কাছে আসলো, তারপর রক্তক্ষরণ হয়ে মারা গেল। আমি রুগী মারা গেলে আমি অনেক কাঁদতাম, আমার হাজবেন্ড বলতো যে ছেড়ে দাও, নইলে আমি পাগল বউ নিয়ে সারা জীবন সংসার করতে পারবো না। এই জিনিসটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না, সবসময় ভাবতাম এটা থেকে কীভাবে উত্তরণ করা যায়। এই জিনিসটা আসলে হলো ঢাকা মেডিকেলে আমি যখন কাজ করি, তখন হঠাৎ করে একটা রুগীর 18 বছরের একটা মেয়ে, তার একলামশিয়া নিয়ে ভর্তি হলো, তার একলামটিক ফিট আমরা কন্ট্রোল করেছি, কিন্তু বাচ্চা হওয়ার পর হঠাৎ করে তার অনেক ব্লিডিং শুরু হলো, সেটা কিন্তু দিনের বেলায় অফিস আওয়ারে। আমরা সবাই মিলে মেয়েটাকে বাঁচাতে পারলাম না, সারা রাত আমি ঘুমাতে পারিনি, শুধু মনে হচ্ছিল জীবনটা দেখার আগেই সে পৃথিবী থেকে চলে গেল, পৃথিবীর সৌন্দর্য দেখার আগে তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো। বাচ্চাটা জীবিত, চিন্তা করো, বাচ্চাটার জীবন। হঠাৎ করে মনে পড়লো যে বাচ্চারা তো কন্ডোম দিয়ে বেলুন ফুলে দোকান থেকে কিনে খেলা করে, এটা তো একটা মেডিকেল ডিভাইস, এটা যদি আমি ইউট্রাসের ভিতর ঢুকিয়ে ফুলাতে পারি কোনোভাবে, ওই প্রেসারে হয়তো ব্লিডিংটা বন্ধ হবে, কারণ প্রেসার একটা অন্যতম উপায় ব্লিডিং কন্ট্রোল করার জন্য। তারপর ওই প্রচেষ্টা শুরু হলো, আমি টেস্ট করলাম কন্ডোম কতটুকু ফুলানো যায়, এবং 2-1 দিন পরে একটা রুগীর হঠাৎ করে দেখি আমার RS রেডি,
যে আমাদের হয় কি ওই ব্লিডিংটা বন্ধ করতে না পারলে আমরা ইউট্রাসটা ফেলে ফেলে দিতে হয়। মানে যেখান থেকে ব্লিডিং হচ্ছে ওই জায়গাটা ফেলে দিলে তার ব্লিডিং হবে। আরএস রেডি হচ্ছে ওই রুগীটার ভিস্টেক্টমি করবে, তার কিন্তু কোনো বাচ্চা জরায়ু মানে ফেলে দিবে, জরায়ুটা ফেলে দিবে। আমি বললাম তুমি একটু দাঁড়াও। তো আমি কি করলাম, আমার এক ডাক্তারকে বললাম যে তুমি ফ্যামিলি প্ল্যানিং থেকে একটা কন্ডোম নিয়ে আসো। তো আমি ক্যাথেটারের মধ্যে কন্ডোমটা বেঁধে ভিতরে ঢুকিয়ে যেইমাত্র স্যালাইন দিয়ে ফুলিয়ে দিলাম, একদম টেপের মতো ব্লিডিং হচ্ছিল। ইমিডিয়েটলি ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। তারপরে আমি গবেষণা করলাম ওইটা নিয়ে, ওইটা ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করলাম। এইভাবে আস্তে আস্তে জিনিসটা। এবং আমরা সম্প্রতি শুনতে পেলাম সেটা একটি প্যাটেন্ট পেয়েছে। প্যাটেন্ট আমি করেছি অনেক আগে 2013-তে, কিন্তু অনেক স্ট্রাগল করছিলাম যে এটাকে, বিশেষ করে আমার শিক্ষক প্রয়াত প্রফেসর টি এইচ চৌধুরী স্যার বলছিলেন যে এটা কবে তুমি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবে। চেষ্টা করছিলাম অনেক দিন থেকে। তো আমাদের তো এটা অনেক আগে ট্রায়াল দিতে হয়, এই ট্রায়াল দেওয়া, এই করা, ডিজিডি এর পারমিশন নেওয়া, সব কিছু মিলিয়ে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ এটা রেজিস্ট্রেশন হয়েছে। এখন আশা করি আমাদের মায়েদের দোরগোড়ায় আমরা পৌঁছাতে পারবো। আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাকে। সরকারের অবশ্যই সহায়তা, সরকারকে ছাড়া তো আমরা মানুষের দোরগোড়ায় যেতে পারবো না। সত্যি আমরা ফিরে আসবো আপনার কাছে। তার আগে ডাক্তার মোর্শেদা আপনার কাছে একটু আসি। বিশেষ করে আমরা দেখেছি যে যারা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সেটি সামাজিক একটি অভিশাপ বা কার্স হিসেবে অনেকে নিচ্ছেন, এবং সেই নারীটি মানসিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। কিন্তু অনেক সময় বন্ধ্যাত্বের পেছনে কিন্তু পুরুষদেরও কিন্তু কারণ থাকতে পারে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে, বিশেষ করে আপনি যেহেতু একটি ঢাকার বাইরে একটি হসপিটালে কাজ করছেন, সেখানে এই দুঃখ কষ্টের গল্পগুলো কিভাবে আসে আপনাদের কাছে? একটা নারী আমাদের কাছে বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য আসলো, তার হয়তো খুব বেশি কোনো সমস্যা না, পিসিওএস এর মতো খুব কমন যেটা আমাদের দেশে এখন পাওয়া যায়, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটাই আমরা বলি, সেটার কারণে হয়তো তার মাসিকটা অনিয়মিত ছিল, সেখান থেকে সে বন্ধ্যাত্বের পাল্লায় চলে গিয়েছে এবং এটা তার সামর্থ্য নাই, সে এটাতে যে একটা ভালো চিকিৎসা নিবে বা একদম আপ টু দ্য লাস্ট যতটুকু নেওয়া যায় ওই পরিমাণ চিকিৎসা নেবে, সেটাও হয়তো সে নিতে পারছে না। ইন দ্য মিন টাইম তার হাজব্যান্ডেরও যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে, মানে তার কোনো সমস্যা আছে কি নাই, তার হাজব্যান্ডেরও সমস্যা থাকতে পারে, এটা তারা আসলে মাথায় নিতে চায় না প্রথম দিকে। তারপরে যখন আমরা মানে একদম বেসিক একটা মানে পরীক্ষা করি, যেটা হচ্ছে ছেলেদের সিমেন অ্যানালাইসিস যেটা আমরা বলি, তো ওই পরীক্ষাটাতে আমরা অনেক সময় পাই যে মেয়েদের পিসিওএস থাকলেও বাচ্চা হওয়া সম্ভব, কোনো সমস্যা নেই, কিংবা আদার্স এন্ডোমেট্রিওসিস বলেন, অন্যান্য যে রোগগুলো আছে, ফাইব্রয়েড থাকতে পারে, ছোটখাটো আরও অনেক রকমের সমস্যাই থাকতে পারে, হরমোনাল কিছু ইস্যুস থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে হাজবেন্ডের পরীক্ষা ছাড়াই তারা হচ্ছে গিয়ে নেগলেক্টেড, প্রথমেই মানে ধরে নেয় যে মায়েরই সমস্যা, মেয়েরই সমস্যা, সো তাদেরকে মানে আইদার তাকে ডিসকার্ড করো, মানে ছেড়ে দাও, কিংবা হচ্ছে গিয়ে তার দ্বিতীয় একটি অপশন বেছে মানে, এবং এইভাবে কিন্তু মানে তার নিপীড়িত হচ্ছে, প্রচুর রোগীরা এইভাবে নিপীড়িত হচ্ছে। এবং ছেলেদের ওই একটা সিমেন অ্যানালাইসিস মানে একদম ছেলেদের জন্য যেমন একটা হচ্ছে গিয়ে বেসিক একটা টেস্ট, এবং হচ্ছে তাদেরও একটা মানসিক শান্তি যে না আমার কোনো সমস্যা নেই, এখন আমি মেয়েটার চিকিৎসা করতে পারলাম। এই দিকগুলোতে আসলে এখন অনেক চ্যালেঞ্জ নিতে হয়, করতে চায় না। আচ্ছা, আমি প্রফেসর ডক্টর সাহেব আক্তার ম্যাডাম আপনার কাছে একটু আসি। আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজটি আপনি দীর্ঘদিন থেকে করছেন, যেটি ফিস্চুলা যেটি রয়েছে বা প্রসবজনিত যে ফিস্চুলা রয়েছে সেটির জন্য কাজ করছেন, এবং কি পরিমাণ দুর্বিষহ হতে পারে জীবন সেটি আপনি বলেছেন। এই প্রসঙ্গে আসলে এর আউটকামটি কেমন? এই যে ফিস্চুলা রিপেয়ারগুলো যারা করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, পরবর্তী সময় এই বর্তমান সময়ে আমরা এসে কতটুকু এর সাফল্য দেখতে পাচ্ছি? আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখন, আগে আমাদের কোনো ট্রিটমেন্ট ফ্যাসিলিটি ছিল না, এবং অনেকেই ভাবতো যে ফিস্টুলা রোগীর কোনো চিকিৎসা নেই। আমি কিন্তু ঢাকা মেডিকেলে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার, আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম, ন্যাশনাল ফিস্টুলা সেন্টার প্রতিষ্ঠা করার উদ্যোগ নেই। সরকারের কাছে কৃতজ্ঞ, ইউএনএফপি এর কাছে কৃতজ্ঞ, তাদের সহায়তায় আমাদের ন্যাশনাল ফিস্টুলা সেন্টার হয়েছে। পরবর্তীতে রিটায়ারমেন্টের পরে আমি কিন্তু মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ নামে আমার ফাউন্ডেশনের
মানে ট্রাস্টের আন্ডারে একটা হাসপাতাল করি এবং 2012 থেকে ওটা চালিয়ে আসছি। ফিস্টুলা রুগী, অবস্টেটিক ফিস্টুলা কিন্তু আমাদের আগের চাইতে, যেহেতু আমাদের মাতৃসেবা উন্নত হয়েছে আগের চাইতে অনেক অনেক কমে এসেছে, তারপরেও কিন্তু এখনো হচ্ছে। সেটা হচ্ছে মানে চিকিৎসার সুযোগ নেই সেই জন্য না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সচেতনতার অভাব অভাবের মায়েদের। জন্য। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে জায়াট্রোজেনিক ফিস্টুলা, মানে অপারেশন জনিত করার অনেক সময় সময় যদি ফিস্টুলা হচ্ছে আর হচ্ছে, কি। এটা আবার একটা বড় চ্যালেঞ্জ আমাদের। ফিস্টুলা মুক্ত করার জন্য বাংলাদেশকে আরো অনেক বেশি ডেডিকেটেড সার্জনের দরকার। একেবারে। সেইখানে আমরা একটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা আছি। নিশ্চয়ই সেটা নিয়ে আরো সামনে কথা বলবো। তার আগে ডক্টর মোর্শেদা পারভীন, আপনার কাছে আসি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে এই যে বন্ধ্যাত্ব যে রোগটি রয়েছে, সেটি একটু খরচ হয় বেশি, মানে একটু ব্যয়বহুল চিকিৎসা, এবং অনেকে দেখা যাচ্ছে যে শুরু করে শেষ পর্যন্ত অনেকে যেতে পারে না। এই চিকিৎসা সেবাটিকে আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো আসলে চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা, এবং বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? আসলে একটি ব্যয়বহুল চিকিৎসা। ইনফার্টিলিটির মানে যেহেতু একটা পার্ট হচ্ছে মেল, একটা পার্ট ফিমেল, এবং অনেক সময় দেখা যায় আনসিন অনেক কারণেও হচ্ছে ইনফার্টিলিটি হতে পারে। সো প্রথম থেকেই মানে এই সেবাটা দোরগোড়ায় পৌঁছানোর আগে হচ্ছে চিন্তা করতে হবে যে আসলে কার সমস্যা, সেই সমস্যাগুলোকে ডিটেক্ট করা। এবং এই সমস্যাগুলোকে ডিটেক্ট করতে গেলে আসলে শুধু আপনি মানে পার্সন দেখে এটা ডিটেক্ট করা সম্ভব না, অনেকগুলো টেস্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিটেক্ট করে তারপরে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। প্ল্যানটা শুরু করতে আমরা হবে। যদি একদম কোনো পরীক্ষা ছাড়াই ট্রিটমেন্ট শুরু করি, তাতে দেখা যায় যে 2বার 3বার ফেলিয়ার হওয়ার পরেই তারা আসলে চিকিৎসা সেবা নিতে চান না, আবারও চেঞ্জ করে হয়তো আর অন্য কারো ডাক্তারের কাছে গেলেন, কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানেই চলে গেলেন, কিংবা দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেলেন, যেটা আমাদের দেশে খুব বেশি হতো আগে। কিন্তু এটা যদি একদম বেসিক পর্যায়ে আমরা দিতে চাই, তাহলে বলতে হবে যে মানে নারী স্বাস্থ্য সেবাটাকে যদি আমরা প্রথম থেকেই উন্নত করতে পারি, একদম বলবো যে কিশোরী স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে সেখান থেকে শুরু করতে হবে। সেখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে কিশোরী স্বাস্থ্য একটা রেট লিমিট থাকতে হবে, যে এতটুকুন থাকলে একটা সুস্থ কিশোরী যে পরবর্তীতে সুস্থ মা হতে পারে। তার একটা হতে বয়সের পারবে। একটা তার একটা ব্যাপার বয়সের থাকবে, ব্যাপার থাকবে, তার পারিপার্শ্বিক, তার হাইজিন, তার হচ্ছে গিয়ে খাদ্যাভ্যাস, তাকে হচ্ছে ডেইলি এক্সারসাইজ করানো, তার হচ্ছে মাসিকের সময় যেই পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো মেনটেন করা। এবং সেই সাথে হচ্ছে গিয়ে কিছু কিছু রোগ থাকে যেগুলো হচ্ছে হরমোনজনিত কারণ, সেইগুলোকে যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি, যেমন খুব কমনলি থাইরয়েডের আমরা এখন সমস্যা পাই, যেটা আমরা খুব কম নোটিস করতাম আগে। এখন আরেকটা এটার সাথে যেমন ডায়াবেটিক, অনেক আর্লি মারা দেখা যাচ্ছে ডায়াবেটিস, কিন্তু তারা হচ্ছে গিয়ে নোটিসড না। তখন কি হয়, সেকেন্ডারি মানে সাবফার্টিলিটিগুলো ডেভেলপ করতে থাকে, ইনফেকশনগুলোর জন্য সেকেন্ডারি সাবফার্টিলিটিগুলো ডেভেলপ করতে থাকে। আর সেই সাথে মানে সবচেয়ে বড় একটা যেটা মেল ফার্টিলিটির কথা সেটা বললাম, তো আসলে বললেন। ওই ট্যাবুটা তো আছেই। এখানে আমি একটু জি, একটু add যোগ করতে করতে চান। চাই। হ্যাঁ, জি অবশ্যই ম্যাডাম। আমি একটু অ্যাড করতে চাই যে, কারণ তুমি বলছিলে যে ব্যয়বহুল, এই যে পুরুষের বন্ধ্যাত্ব আর মহিলাদের বন্ধ্যাত্ব তো কারো অপরাধ না আসলে, এটা একটা সমস্যা। তো ব্যয়বহুলটা কিন্তু পুরুষদের যদি সমস্যা থাকে, সেটার চিকিৎসা কিন্তু কঠিন বেশি, সেটা বেশি ব্যয়বহুল। টেস্ট টিউব বেবি বলো যেগুলো, এগুলো কিন্তু পুরুষদের যদি সমস্যা থাকে, তাহলে এটা এই বেশি চিকিৎসাগুলো কিন্তু বেশি ব্যয়বহুল হয়ে যায়। যোগ করলেন আর কি সঙ্গে, একই সঙ্গে। এই সব জায়গাতে ব্যয়বহুল, প্লাস হচ্ছে আমাদের যেই মানে লাস্ট স্টেপ যদি বলেন যে ফার্স্টে আমরা ইন্ডাকশন দিলাম, মানে কিছু মেডিসিন দিয়ে চেষ্টা করলাম, চেষ্টা করা হলো। তার যে সকল কোমরবিডিটিসগুলো আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে আনলাম। এরপরে হয়তো আমরা ওই স্টেপ ফেলিওর হলে তার কোথাও আরও কোনো সমস্যা আছে কিনা সেটা সেটা দেখার লক্ষ্য জন্য করলাম। আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেন আমরা হচ্ছে গিয়ে আইওআই করতে পারি, আমরা হচ্ছে এরপরে আইভিএফ করতে পারি, ইক্সি করতে পারি, যেটা ম্যাডাম বললেন যে ছেলেদের জন্য। জি। তো এই আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেগুলো আছে, এগুলো আসলে প্রত্যেকটাই প্রচণ্ড ব্যয়বহুল, এবং সাকসেস রেট আসলে আমি বলবো না যে আমাদের দেশে বা অন্যান্য দেশেও অনেক ভালো, কিন্তু মানে আমাদের যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, আমরা অনেক কিছু চাইলেই করতে পারি না, সো সেখানে আমাদের সাকসেস রেটটা আরও কম। সেখানে মানে খুব সহজেই মানুষ যেহেতু ওই সার্ভিসটাও পায় না, মানে জি। আপ টু দ্য মার্ক যেতে পারেন না তারা,
তারা আসলে হতাশ হয়ে যায়। একেবারে একেবারে বলছেন। আমি ম্যাডাম আপনার কাছে আসবো একটু, যে বিশেষ করে ঈদ তো আনন্দ, ঈদের আনন্দে আমরা অনেকগুলো বললাম, পোশাকের কথা বললাম, বেড়াতে যাওয়ার কথা বললাম পরিবারের সাথে। একই সঙ্গে এই যে একটা ছোট্ট শিশু যখন একটা পরিবারে আসে, সেটাও কিন্তু ঈদের আনন্দের মতোই তাদের কাছে, এবং সেই কাজটি দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন, যে একটা সুস্থ একটা শিশুকে মায়ের কোলে তুলে দেওয়ার মতো কাজ। কিন্তু এই আজকের ঈদের দিনে বাংলাদেশের নারী স্বাস্থ্য, আমি বলেছি যে আপনি হেলথ রিফর্ম কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন, নারী স্বাস্থ্যকে কিভাবে মূল্যায়ন করেছেন এই মানে হেলথ রিফর্ম কমিটিতে? আমি দুইভাবে বলবো, যে একটা হেলথ রিফর্ম কমিশনের মেম্বার হিসাবে, আর একটা হলো একজন নারী হিসাবে। আমার এখনো মনে হয়, এমনকি হেলথ রিফর্ম কমিশনের থেকেও মনে হচ্ছে, আমাদের দেশের পুরুষরা যতই শিক্ষিত হোক, যত উপরেই যাক, এখনো কিন্তু নারী স্বাস্থ্য সমস্যাটা, এটাকে যে অ্যাড্রেস করা উচিত, এটা তো ওনারা যতই জ্ঞানী গুণী যাই হোক, ওটা ওনারা করতে চায় না। আমার ওইখানে গিয়েও কমিশনেও কিন্তু যুদ্ধ করতে হয়েছে নারী স্বাস্থ্যকে রিফর্ম কমিশনে ঢুকাতে। একটা জিনিস দেখো, বাংলাদেশে 18টা স্পেশালাইজড হসপিটাল আছে সমস্ত রোগের জন্য। কিডনি বলো, হার্ট বলো, শিশু বলো, অর্থোপেডিক্স বলো, গ্যাস্ট্রোএন্টারোলজি, চক্ষুর অনেক সরকারি বেশ। একটা ওমেন্স ইনস্টিটিউট সরকারি আছে যেটা শুধু মহিলাদের চিকিৎসা করে? নাই। কিন্তু এইটার থেকে কমিশনের রিপোর্টে রিকমেন্ডেশন ঢুকাতে আমাদের কয়েকজনের মিলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে এটা খুবই আসলে সময়ের প্রয়োজন এবং সময়ের দাবি, যে একদম টোটাল ইনস্টিটিউশন, 18টা ইনস্টিটিউশন যদি বিভিন্ন স্পেশালিটিতে হবে না। নারীদের স্বাস্থ্য শুধু মাতৃস্বাস্থ্যের ইম্পর্টেন্ট। নারী স্বাস্থ্য বলতে সবাই ভাবে মাতৃস্বাস্থ্য। এই মাতৃস্বাস্থ্য ছাড়াও গাইনোকোলজিক্যাল প্রবলেম, আমরা বলি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, এই গাইনোকোলজিক্যাল হেডটা কিন্তু সম্পূর্ণ নেগলেক্টেড একদম। এটা নিয়ে কেউ চিন্তাই করে না। এইটার জন্য যে মেয়েদের স্পেশাল স্বাস্থ্য জন্য সেবা দরকার, একটা স্পেশাল ইনস্টিটিউট হওয়া দরকার। আমরা আশা করছি বর্তমান সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার, এই সরকার হয়তো এই নারী স্বাস্থ্যের উপর একটা ইনস্টিটিউট করবে এবার। নিশ্চয়ই এটা আসলে এই ঈদের দিনের প্রত্যাশা হতেই পারে। তোমাদেরও দাবি তুলতে হবে আমাদের সবাই। এই প্রত্যাশা হতেই পারে, আমাদের সকলেরই এটা প্রত্যাশা যে আমি এটা করতে। মোর্শেদা, আমি আপনার কাছে আরেকটু ভিন্ন বিষয় নিয়ে আসবো। সেটি হচ্ছে যে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যখন বন্ধ্যাত্বের সেবাটি নিতে আসেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি ইনফার্টিলিটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়, যে প্রথম বাচ্চাটি হয়েছে কিন্তু পরের বাচ্চাটির জন্য তারা আসলে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং দৌড়াচ্ছেন এবং হচ্ছে না। এর পেছনে কারণগুলো কি কি? সেকেন্ডারি ইনফার্টিলিটি অনেকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, যেটা নিয়ন্ত্রিত জায়গা নয়, সেই জায়গাতে অনেক সময় অ্যাবর্শন করাচ্ছেন বা কিছু হচ্ছে। এগুলোর পিছনে কোনো কারণ রয়েছে কিনা? অবশ্যই এটা আসলে সবচেয়ে মানে ভালো ম্যাডামের একটা মানে ইনস্টিটিউট যেটা ডিল করছেন, ফিস্টুলা, এটা একটা বড় কজ কিন্তু সেকেন্ডারি সফট ফার্টিলিটির। তবে ইনফেকশন একটা বড় কজ, ইনফেকশন একটা বড় ব্যাপার। আমাদের ফ্যামিলি প্ল্যানিং একটা উইংস আছে আমাদের স্বাস্থ্য সেবার সাথেই, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং উইংসের সেবাটা মানে আমার মনে হয় না যে আপ টু দ্য মার্কস স্বাস্থ্যখানি আছে, যেটাতে আসলে আমাদের প্রান্তিক জনগণ সেবাটা নিতে পারছেন। যেখানে এই অনিয়ন্ত্রিত মানে এমআর বলেন, ডিএনসি বলেন, এই জিনিসগুলো মানে সোজা কথা, একটা মানুষ তার নির্দিষ্ট আয়ের মধ্যে সুস্থ থাকার জন্য যতটুকু খরচ করার জন্য দরকার সেটা সে পারছে না। এই জন্য তারা হচ্ছে একদম লো কস্টে তারা হচ্ছে গিয়ে অ্যাবর্শনগুলো করাচ্ছে। এবং পোস্ট অ্যাবর্শন কেয়ার কিংবা অ্যাবর্শনের জন্য যেই একটা হচ্ছে নর্মাল একটা কি বলবো এটাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গার যে একটা দরকার, সেই জিনিসগুলো আমাদের দেশে মেইনটেনেন্স হচ্ছে না। আমাদের অনেক ক্লিনিক আছে, অনেক ছোট ছোট জায়গা আছে যেগুলোতে আমরা মেইনটেইন করছি না, কিন্তু তারা ওই একটা ফার্মেসি ওষুধ কন্ট্রোল প্রোটোকল যেটা কন্ট্রোল প্রোটোকলটা নেই। আরেকটা জিনিস তোমার মনে হয় না যে মহিলারা যাদের দুইটা বাচ্চার, কেউ কিন্তু একটা বাচ্চা চায়, ওয়েল এন্ড গুড, কিন্তু কেউ যদি দুইটা বাচ্চা চায়, দেখা যায় একটা বাচ্চার পর সে 10-12 বছর অপেক্ষা করে। সময়ের একটি পার্থক্য, সময় একটা বড় সময় একটি বড় ব্যাপার।
একটা দীর্ঘ সময় মেয়েদের বিশেষ এবং করে হরমোনাল বয়সের সাথে চেঞ্জটা হয়ে যাচ্ছে, সাথে fertility। হচ্ছে বয়সের সাথে সাথে ফার্টিলিটিটাও কমে যাচ্ছে। রিস্কও বেড়ে যাচ্ছে Risk বেড়ে বাচ্চাদের যাচ্ছে। ক্ষেত্রে। না, আপনি ম্যাডাম খুব সুন্দর যোগ করেছেন বিষয়টি, কিন্তু আসলে এটিও খুব গুরুত্বপূর্ণ বড় যে একটা অনেকে প্রথম ব্যাপার। বাচ্চার ধকল সইতে সইতে দেখা যাচ্ছে দীর্ঘ সময় সেটাই। অনেক পার সময় করে দেখো দেয়। না মেয়েরা, বিশেষ করে যারা শিক্ষিত মেয়ে কেরিয়ার প্ল্যানে থাকে, তারা এই ফার্টিলিটি যে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ এটা ভুলে যায়, কেরিয়ারের পিছনে দৌড়াতে থাকে, এমন একটা সময় গিয়ে 30-35 বছরে গিয়ে বাচ্চা নিতে চায়, হ্যাঁ। তখন কিন্তু ফার্টিলিটি মেয়েদের ডিক্লাইন করতে থাকে। একেবারে। এটাও একটা কারণ, একেবারে। এটা মানে প্রাইমারি এবং আমি ইনফার্টিলিটি। আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে এই যে দুটি বিপরীত ধারা দেখা যাচ্ছে যে রুরাল এরিয়াতে খুব আর্লি এজে তাদেরকে বিয়ে দিয়ে দেয় এবং খুব খুব তাড়াতাড়ি তারা মা হয়ে যায় একেবারে বুঝে ওঠার আগেই। আবার শহর কেন্দ্রিক যারা, ক্যারিয়ার কেন্দ্রিক যারা, তারা আবার বাচ্চা নিতে চায়। ঠিক। এটি একটি সমন্বয় হওয়া দরকার। ম্যাডাম, আপনার কাছে একদম শেষ কাছে আসবো যে ঈদের আনন্দের প্রত্যাশার সঙ্গে আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন যে নারী স্বাস্থ্য নিয়ে একটি ইনস্টিটিউশনের কথা বলেছেন। একই সঙ্গে যারা সরকারি পর্যায়ে এই যে ফিস্টুলার যে চিকিৎসাটি হচ্ছে এবং যেটা বন্ধ্যাত্বের যে চিকিৎসাগুলো হচ্ছে, এটাকে আসলে ডিসেন্ট্রালাইজ করার কথা কখনো ভেবেছেন কিনা, বিশেষ করে আপনার গাইনোকোলজি সোসাইটি থেকে? ভেবেছি মানে কি, এটা তো শুরু থেকেই ভাবছি আমরা এটা ডিসেন্ট্রালাইজ করা। একটা হলো, যেমন আমি ফিস্টুলা বলি, সরকার কিন্তু কমিটেড যে 2030-এর মধ্যে বাংলাদেশকে ফিস্টুলা মুক্ত করবে। এইটা যদি করতে চাই, এটা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। একটা বড় চ্যালেঞ্জ হলো রুগীগুলোকে খুঁজে বের করা। ওরা এতই মেন্টালি মানে খুবই Upset থাকেন আপসেট বা থাকে depressed থাকেন। যে তারা কিন্তু চিকিৎসার জন্য আসে না। এবং অনেকেই, এটা তো খুব অশিক্ষিত, মানে অল্প শিক্ষিত মেয়েদের হয়, অশিক্ষিতই বলবো আমি, তারা কিন্তু জানেও না যে কোথায় চিকিৎসা পাওয়া যায়, কাজে আসে না। এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জ যেটা সরকারের নিতে হবে। আমরা মানে বেসরকারি পর্যায়েও চেষ্টা করছি, সরকারের সাথেও কাজ করছি, যে এই রুগীগুলোকে খুঁজে বের করে সেন্টারে এসে যদি আমরা চিকিৎসা করি, এটা হয়। ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি, এটা কিন্তু কেন ফিস্টুলাতে সার্জনরা আসে না, এটা খুবই স্পেশালাইজড এবং খুবই হাইটেক না, কিন্তু হাই স্কিলড পার্সনের দরকার বেশি। যদি আমরা, অনেকেই বলে যে এটা ডিস্ট্রিক্ট হসপিটালে কেন হচ্ছে না, সদর হসপিটালগুলোতে, সব জায়গায় যদি এটাকে দেওয়া হয়, তাহলে হবে কি, আনারি হাতে অপারেশন যদি একবার করে, পরবর্তীতে কিন্তু সাকসেসের চান্স অনেক কমে যায়। কাজে এইটা স্পেশাল সেন্টারগুলো যেগুলো আছে, এটা আরও কিছু সেন্টার বানাতে হবে এবং তাদেরকে স্ট্রেংথেন করতে হবে। একেবারে এটা একটা নির্দিষ্ট সেন্টার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোর্শেদা, আপনার কাছে একেবারে শেষে আসবো যে ঈদের আনন্দের নারী স্বাস্থ্য নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি, যে আসলে কিভাবে দেখতে চান নারী স্বাস্থ্যকে, আরো কতখানি সুন্দর দেখতে চান? ধন্যবাদ। আমি যেহেতু হচ্ছে বন্ধ্যাত্ব নিয়ে কাজ করছি এই মুহূর্তে, সো আমার ইচ্ছা যে আমাদের দেশে যে বন্ধ্যাত্বের ডিফিকাল্টিসগুলো আছে, এগুলো নিয়ে সরকারও যেমন কাজ করবেন, সাথে সাথে বেসরকারি যারা আছেন তারাও এই জিনিসগুলোকে নারীদের মানে কাছাকাছি যাওয়া আর কি। আমাদের দেশে আইভিএফ বলেন, ইক্সি বলেন, এই সেন্টারগুলো এখনও খুব লিমিটেড। ওই জায়গাগুলোতে আর একটু মানে ট্রেনিং প্লাস হচ্ছে মানে ইনস্টিটিউশন বাড়ানো। আর একটা আমার সবচেয়ে মনে হয় যে কিশোরী স্বাস্থ্যের উপরে আমাদের আসলে অনেক গুরুত্ব দেওয়া উচিত, স্কুল, বিশেষ করে স্কুলে যারা রয়েছেন, এবং হচ্ছে গিয়ে প্রান্তিক স্কুলগুলোতে স্পেশালি। আমরা যে উমেন্স হেলথ ইনস্টিটিউট বা উমেন্স হেলথ হসপিটাল একটা করার কথা বলছি, সেইখানে কিন্তু আমরা কিশোরী, রিপ্রোডাক্টিভ এজের মা, মেনোপজের মায়েদের কথা আমরা কিন্তু ভুলেই যাই। সেটিও আসলে গুরুত্ব, সেটাও অসম্ভব গুরুত্বপূর্ণ সবগুলোর চিকিৎসার জন্য। তো আমরা বলবো যে আমাদের উমেন্স হেলথ ইনস্টিটিউট দরকার। এইদের প্রত্যাশা সেটাই থাকুক। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং আপনার এবং আপনাদের পরিবারের জন্য আবারও ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ, আপনাদের চ্যানেল 24-কে ধন্যবাদ, সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদের দর্শকদের, এবং সবাইয়ের জন্য আমরা বলছি ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করুন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের দুইজন অতিথি প্রফেসর ডাক্তার সাহেবা আক্তার এবং মোর্শেদা পারভিন, ডাক্তার মোর্শেদা পারভিনের সাথে আমরা এতক্ষণ ঈদে নারী স্বাস্থ্যর যেটি গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করেছি, এবং এই ঈদ আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে, বিশেষ করে এই নারী স্বাস্থ্যের উন্নতি কিভাবে করা যায়, সেটিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সার্বজনীন সেবাটি কিভাবে সর্বজন নিশ্চিত করা যায়, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। একই সঙ্গে ঈদের কিছু স্মৃতিচারণ, ছোটবেলার ঈদ, ছোটবেলার ঈদের যে পোশাক,
পোশাক এবং খাবার দাবার এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছি এবং আনন্দময় কিছু স্মৃতিচারণ করেছি। আশা করছি আপনাদের ঈদের আনন্দকে সেটাকে আরও বেশি বাড়িয়ে দেবে এবং সবাই সুন্দর সুস্থভাবে ঈদটি পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।